জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ২ নম্বর এক্সপেরিমেন্টটা নিয়ে। সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ আয়োডিন নাম্বার অফ ফ্যাট অর ওয়েল। প্রথমে শুরু করা যাক হ্যালোজিনেশন অফ ফ্যাট অর ওয়েল, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। হ্যালোজিনেশন অফ ফ্যাট বা অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডে হ্যালোজেন্স যেমন ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এগুলো অ্যাটাচড হওয়াকে বা অ্যাবজর্ব করাকে হ্যালোজিনেশন বলে। অর্থাৎ আমরা যদি একটু দেখি, এটা একটা লিনোলেনিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এবং এটা আনস্যাচুরেটেড, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ডগুলোতে নির্দিষ্ট এনভায়রনমেন্টে কেন নির্দিষ্ট বলছি, অর্থাৎ আয়োডিন ব্রোমাইড বা আয়োডিন ক্লোরাইড এবং এসিটিক অ্যাসিড বা গ্লাসিয়াল এসিটিক অ্যাসিড, এই ধরনের একটা এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট করা হয় তখন হ্যালোজেনগুলো, অর্থাৎ যেমন এখানে আয়োডিন যদি আমরা ধরি, এটি এই ডাবল বন্ডে এসে অ্যাটাচড হবে। অর্থাৎ এই ডাবল বন্ডের এখানে একটা আয়োডিন, এখানে একটা আয়োডিন যুক্ত হয়েছে, এবং এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ এই ডাবল বন্ডটায় দুটো আয়োডিন যুক্ত হয়েছে। এই ঘটনাটাকে বলে হ্যালোজিনেশন। এবং আমাদের আয়োডিন ভ্যালু ডিটারমিনেশন ক্ষেত্রে এটা একটা বড় একটা ভূমিকা রাখে। এই হ্যালোজিনেশনের কারণে আসলে আমরা আয়োডিন ভ্যালুটা বের করতে পারি। তাহলে এবার আমরা চলে যাই আয়োডিন নাম্বার বা আয়োডিন ভ্যালুটা কি আসলে। আয়োডিন ভ্যালু বা আয়োডিন নাম্বারটা হচ্ছে গ্রাম অফ আয়োডিন অ্যাবজর্ব বাই 100 গ্রাম অফ ফ্যাট অর অয়েল। অর্থাৎ একটা সংখ্যা, কিসের সংখ্যা, কত গ্রাম আয়োডিন 100 গ্রাম ফ্যাটে অ্যাবজর্ব হয়, সেই সংখ্যাটাকে আমরা বলছি আয়োডিন নাম্বার বা আয়োডিন ভ্যালু। এবার আমরা আসি এই আয়োডিন ভ্যালুকে আমরা কিভাবে আসলে প্রকাশ করি, ইউনিট কি। ইউনিট হচ্ছে গ্রাম আয়োডিন বাই 100 গ্রাম অয়েল, তার মানে গ্রামস অফ আয়োডিন পার 100 গ্রাম অয়েল। এভাবেই আসলে এটাকে প্রকাশ করা হয় আয়োডিন ভ্যালুটাকে। এবার আমরা আসি আয়োডিন ভ্যালু আসলে কি ইন্ডিকেট করে। এটা আসলে ইন্ডিকেট করে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। আমি আগেই বলেছি যে আমাদের, অর্থাৎ আগের স্লাইডে দেখিয়েছি, এটা হচ্ছে আনস্যাচুরেটেড একটা ফ্যাটি অ্যাসিড, রাইট। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আয়োডিনটা সেখানেই অ্যাটাচড হবে যেখানে আনস্যাচুরেটেড, অর্থাৎ যেখানে ডাবল বন্ড থাকবে কার্বন কার্বন। তার মানে এটি আসলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন প্রকাশ করে, ইন্ডিকেট করে। তারপরে আমরা একটা যদি উদাহরণ দিই, ধরলাম অলিভ অয়েলের আয়োডিন ভ্যালু হচ্ছে 80 থেকে 88, আর যদি কোকোনাট অয়েল দেখি সেটার আয়োডিন নাম্বার হচ্ছে বা আয়োডিন ভ্যালু হচ্ছে 6 থেকে 10। তার মানে আমরা বুঝতে পেরেছি যে অলিভ অয়েলের আনস্যাচুরেশন, অর্থাৎ আনস্যাচুরেশনের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ এখানে ডাবল বন্ড অনেক বেশি থাকে কোকোনাট অয়েলের তুলনায়। অর্থাৎ এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা প্রকাশ করা যায় আয়োডিন নাম্বার বা আয়োডিন ভ্যালুর মাধ্যমে। এবার আমরা জেনে নিব যে আয়োডিন ভ্যালু ডিটারমিনেশন করার জন্য বা আয়োডিন নাম্বার ডিটারমিনেশন করার জন্য আমরা কি কি মেথডস আসলে আমরা ইউজ করতে পারি। প্রথমত খুব পপুলার এবং খুব স্ট্যান্ডার্ড একটি মেথড হচ্ছে ভিজ মেথড। এই ভিজ মেথডে একটা সলভেন্ট লাগবে, সেই সলভেন্টটা হচ্ছে ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইডের একটা সলভেন্ট ইউজ করা হয়, এবং এটাকে এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, অর্থাৎ অতিরিক্ত আয়োডিন মনোক্লোরাইড ইউজ করা হয়, আয়োডিন মনোক্লোরাইড এবং অ্যাসিটিক অ্যাসিড কন্ডিশনে। তার মানে ভিজ মেথড যদি ইউজ করা হয় সেখানে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম ইউজ করা হয় সলভেন্ট হিসেবে, আর আয়োডিন মানে এটাকে ট্রিট করা হয়, সলভেন্টটাকে ট্রিট করা হয় আয়োডিন মনোক্লোরাইডের সহায়তায়, এবং সেখানে অ্যাসিটিক অ্যাসিড থাকে। আর যদি আমরা হ্যানাস সলিউশন দেখি বা হ্যানাস মেথড দেখি, অনেকটাই সিমিলার। এখানে সলভেন্টটা হচ্ছে সেম সলভেন্ট, ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড, এবং এখানে আমরা যেটা এনভায়রনমেন্টে ক্রিয়েট করব সেটা হচ্ছে আয়োডিন মনোব্রোমাইড, সেখানে ছিল আয়োডিন মনোক্লোরাইড। এর হ্যানাস সলিউশনে আয়োডিন মনোব্রোমাইড আমরা ইউজ করব, এবং এখানে আমরা গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড ইউজ করব, আর আমরা ভিসে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করেছি। এটা হচ্ছে বেসিক ডিফারেন্সটা। তারপরে আমরা আরও একটি মেথড আছে পাইরিডিন ব্রোমাইড মেথড। এখানে আমরা আসলে পাইরিডিন ব্রোমাইডটা ইউজ করব হ্যালোজিনেশনের জন্য। তারপরে কাউফম্যান মেথড আছে, যেখানে ব্রোমিন অথবা সোডিয়াম ব্রোমাইডটা আমরা ইউজ করব হ্যালোজিনেশনের জন্য। এই মোটামুটি 4 ধরনের মেথড আছে আয়োডিন ভ্যালু ডিটারমিনেশন করবার জন্য। এর মধ্যে আমরা আজকে আলোচনা করব হ্যানাস মেথড। এই মেথডটি নিয়ে আমরা আয়োডিন নাম্বার ডিটারমিনেশন করব।
এবার আসে আমাদের কী কী সলিউশনগুলো লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে। প্রথমে আমাদের অয়েল লাগবে, তারপর আমরা কার্বন টেট্রাক্লোরাইড নিব, এটা ফ্যাট সলভেন্ট হিসেবে কাজ করবে। তারপর আমরা হেনাস সলিউশন নিব। হেনাস সলিউশন অনেকটাই ফিক্সড, অর্থাৎ 1 লিটার যদি আমি হেনাস সলিউশন তৈরি করতে চাই তাহলে আমাকে 13 গ্রাম আয়োডিন নিতে হবে এবং 3 ml ব্রোমিন নিতে হবে, এবং আমার বাকিটা গ্লাসিয়াল এসিটিক অ্যাসিড দিয়ে আমার 1 লিটার পূরণ করতে হবে। এটা গেল হেনাস সলিউশন প্রিপারেশন। তারপরে আমাদের পটাশিয়াম আয়োডিন লাগবে। কেন পটাশিয়াম আয়োডিন লাগবে একটু পরে আমরা প্রিন্সিপালে সেটা ক্লিয়ার হব। পটাশিয়াম আয়োডিন বা পটাশিয়াম আয়োডাইড, এটার জন্য আমাদের 10% লাগবে পটাশিয়াম আয়োডাইডটা। সেটা হচ্ছে ডিজলভ করব আমরা, তার মানে 10% মানে 10 গ্রাম পটাশিয়াম আয়োডাইড আমরা 100 ml ওয়াটারের মধ্যে ইউজ করব। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, রাইট। পরে পটাশিয়াম আয়োডাইড 10% আমরা তৈরি করে ফেললাম। এবার আসি 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট। এই 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট এটি কিন্তু পেন্টাহাইড্রেট, এটা অ্যানহাইড্রাস না, এটা পেন্টাহাইড্রেট, এটা মনে রাখতে হবে। এই জন্য সোডিয়াম থায়োসালফেট তৈরি করবার সময় আমাদেরকে 24.82 গ্রাম সোডিয়াম থায়োসালফেট 1 লিটার পানিতে পানির মধ্যে দ্রবীভূত করে 1 লিটার আমরা তৈরি করব। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। কেন আমরা 24.82 গ্রাম নিয়েছি? কারণ হচ্ছে আমরা যদি থায়োসালফেট পেন্টাহাইড্রেট, সোডিয়াম থায়োসালফেট হাইড্রেটের আমরা মলিকুলার ওয়েট দেখি, আমরা দেখব এটা 248.2 গ্রাম। আর তার মানে 1000 ml 1 নর্মাল সোডিয়াম থায়োসালফাইড পেন্টাহাইড্রেট হচ্ছে 248.2 গ্রাম। তার মানে 1000 ml 0.1 নর্মাল যদি আমরা সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রেট যদি আমরা নেই তাহলে সেটা কত হবে? 248.2কে আমরা যদি 0.1 দিয়ে গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 24.82। এবার আমরা স্টার্চ সলিউশন কীভাবে নিব? 1% মানে 1 গ্রাম স্টার্চকে আমরা 100 ml পানিতে দ্রবীভূত করলে আমাদের স্টার্চ সলিউশনটা তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস সেকশনটা। এবার আমরা প্রসিডিউরে যাই, আমরা আসলে কিভাবে আয়োডিন ভ্যালু ডিটারমিনেশন করব সেই স্টেপগুলো আমি বলার চেষ্টা করছি। প্রথমে আমরা টেস্ট স্যাম্পলটা প্রিপেয়ার করব। প্রথমে আমরা 5 ml অয়েল দিব, আমরা 5 ml অয়েলটা নিব। তবে মনে রাখতে হবে এই 5 ml অয়েলটা আমাদের আগে আমরা 5 গ্রাম পারসেন্ট কার্বন টেট্রাক্লোরাইডে থাকতে হবে, অর্থাৎ আমরা প্রথম 5 গ্রাম আমাদের অয়েল নিব 100 ml কার্বন টেট্রাক্লোরাইডে, সেটা হচ্ছে 5 গ্রাম পারসেন্ট কার্বন টেট্রাক্লোরাইড। সেখান থেকে আমরা সেই সলিউশন থেকে, অর্থাৎ 100 ml সেই সলিউশন থেকে আমরা 5 ml নিব। এই জন্য এটাকে বলছে 5 ml অয়েল ব্যাকেট হচ্ছে 5 গ্রাম পারসেন্ট ইন কার্বন টেট্রাক্লোরাইড। তার মানে 100 ml, আমি একটু লিখে দিচ্ছি, 100 ml কার্বন টেট্রাক্লোরাইডের সলিউশনে আমাকে 5 গ্রাম অয়েল নিতে হবে। 5 গ্রাম আমরা যে কোনো অয়েল নিতে পারবো, সেটা 5 গ্রাম অয়েল বা ফ্যাট নিতে হবে আমাদের। নিয়ে আমরা ভালো করে মিক্সার করব। এখান থেকে আমরা 5 ml অয়েলটা সলিউশনটা আমরা নিব এখানে। তারপর আমরা 10 ml হেনাস সলিউশন নিব। নেয়ার পরে আমরা ভালো করে একটু মিক্সার করে তারপরে এটা কভার করতে হবে। কেন কভার করতে হবে? কারণ বিক্রিয়ার সময় আয়োডিনটা ভোলাটাইল, সেটা ইভাপোরেট হয়ে যেতে পারে, অথবা কার্বন টেট্রাক্লোরাইডটা ইভাপোরেট হয়ে যেতে পারে, সেটাকে আমরা রোধ করতে হবে এবং আমাদের এক্স্যাক্ট 30 মিনিট আমাদের ওয়েট করতে হবে যাতে বিক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হয় এবং পুরোপুরি আনস্যাচুরেটেড, অর্থাৎ ডাবল বন্ডগুলোতে যাতে আয়োডিনটা ভালো করে মিক্স হয়ে যেতে পারে, সেজন্য আমাদের 30 মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি রেখে দিতে হবে। তারপরে 30 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেখানে 5 ml পটাশিয়াম আয়োডাইড আমরা দিব। 5 ml পটাশিয়াম আয়োডাইড দিব এবং ভালো করে মিক্সার করব। তারপরে এনভায়রনমেন্টটাকে একটু বড় করার জন্য আমরা 25 ml ডিস্টিল ওয়াটার এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা সেখানে 4 থেকে 5 ড্রপ স্টার্চ সলিউশন দিব এবং স্টার্চ সলিউশন দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে এই কালারটা ব্লু ব্ল্যাক কালার হয়েছে। কারণ কি? কারণ এখানে আয়োডিন রিলিজ হয়েছে। আমরা একটু পরে প্রিন্সিপালে সেটা দেখবার চেষ্টা করব। যখন আমাদের ব্লু ব্ল্যাক হলো তখন আমরা টাইট্রেশন শুরু করব এবং বুরেটে থাকবে 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেটের সলিউশনটা থাকবে বুরেটে। তারপরে আমরা আস্তে আস্তে টাইট্রেশন করার ফলে ব্লু ব্ল্যাকটা যখন কালারলেস হয়ে যাবে তখন আমরা টাইট্রেশনটা বন্ধ করব এবং এখানে আমরা এই যেই
টাইট্রেশনের যে ভ্যালুটা সেটাকে আমরা XML হিসেবে লিপিবদ্ধ করব, অর্থাৎ ইনিশিয়াল বুরেট রিডিং মাইনাস ফাইনাল বুরেট রিডিং ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে XML। এটা হচ্ছে স্যাম্পলের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা আরেকটা করব ব্ল্যাঙ্কের ক্ষেত্রে, এটা হচ্ছে উইথাউট অয়েল। সেক্ষেত্রে আমরা রিপিট করব 1 থেকে 3 স্টেপটা, তবে এখানে কার্বন টেট্রাক্লোরাইড আমরা ইউজ করব অয়েলের পরিবর্তে, অর্থাৎ এখানে আমরা 5 ml কার্বন টেট্রাক্লোরাইড আমরা নিব। কারণ আমরা এর আগে 5 ml যেটা নিয়েছিলাম সেখানে 5 গ্রাম পার্সেন্ট কার্বন টেট্রাক্লোরাইড ছিল, অর্থাৎ 5 গ্রাম অয়েল ছিল, এখানে আর অয়েল থাকবে না। তারপরে আমরা সেটাকে রিপিট করার পরে যে ভ্যালুটা আসবে, অর্থাৎ ফাইনাল বুরেট রিডিং মাইনাস ইনিশিয়াল বুরেট রিডিং যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা ওয়াই বলছি। তাহলে আমরা এক্সও পেলাম, ওয়াইও পেলাম। এখন এই দুটোর বিয়োগফল থেকে, অর্থাৎ এক্স ওয়াই এবং এক্সের বিয়োগফল থেকে আমরা বুঝতে পারবো আসলে কতটুকু আয়োডিন অ্যাবজর্ব করেছে অয়েলটা বা ফ্যাট। তারপর আমরা একটা ফর্মুলাতে যাব। আমি আরেকবার রিপিট করছি প্রসিডিউরটা। প্রথমে আমরা 5 ml অয়েল নিব। এই অয়েলটা অবশ্যই 5 গ্রাম পার্সেন্ট কার্বন টেট্রাক্লোরাইডে থাকবে, অর্থাৎ 100 ml কার্বন টেট্রাক্লোরাইডে 5 গ্রাম অয়েল থাকবে, এবং ভালো করে মিক্সার করে সেখান থেকে আমরা 5 ml নিব। এবং তারপরে 10 ml হেনাস সলিউশন, আমরা আগে হেনাস সলিউশন তৈরি করে ফেলেছি, সেই 10 ml আমি হেনাস সলিউশন নিব। তারপর আমি ভালো করে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর এনে 5 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, পটাশিয়াম আয়োডাইড দিব। তারপর 25 ml পানি দিব। তারপরে 4 থেকে 5 ড্রপ স্টার্চ দেওয়ার পরে আমরা দেখব ব্লু কালার ফর্ম করেছে, তার মানে এখানে আয়োডিনটা রিলিজ হয়েছে। এরপর আমরা টাইট্রেশন করা শুরু করব। আমাদের বুলেটে থাকবে 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট। তারপরে আস্তে আস্তে যখন বিক্রিয়া করতে থাকবে একটা পর্যায়ে ব্লু ব্ল্যাকটা কালারলেস হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে আর কোনো আয়োডিন ফ্রি নেই। তখন আমরা এই ডেটাটা নিয়ে নিব, অর্থাৎ ফাইনাল বুলেট রিডিং থেকে ইনিশিয়াল বুলেট রিডিংটা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টেস্ট টাইট্রেশন ভ্যালু, সেটাকে আমরা এক্স বলছি। ঠিক সেমভাবে আমরা ব্ল্যাঙ্কের জন্য করব। ব্ল্যাঙ্কে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করব, সেখানে কোনো ধরনের অয়েল থাকবে না। সেমভাবে আমরা 1 থেকে 3 নাম্বার স্টেপ আমরা ফলো করব, এবং যে রেজাল্টটা পাবো অর্থাৎ ফাইনাল বুলেট রিডিং থেকে ইনিশিয়াল বুলেট রিডিং সেটাকে আমরা ওয়াইএমএল বলছি। তারপরে এই দুটো বিয়োগফল অর্থাৎ ব্ল্যাঙ্ক এবং টেস্টের বিয়োগফল থেকে আমরা বুঝতে পারবো কতটুকু আয়োডিন আসলে অ্যাবজর্ব করেছে এই অয়েলটা বা ফ্যাটটা। তারপর আমরা ক্যালকুলেশনে যাব। আমরা একটু ক্যালকুলেশনটা যদি দেখি আমরা দেখব ওয়াই মাইনাস এক্স ইন্টু 0.0127 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.25 এত গ্রাম অফ আয়োডিন। এই ইকুয়েশনে ওয়াইটা হচ্ছে আমার টাইট্রেশন ভ্যালু, যেখানে আমরা ব্ল্যাঙ্ক থেকে আমরা পেয়েছি, আর এক্সটা হচ্ছে টাইট্রেশন ভ্যালু যেটা আমরা টেস্ট থেকে পেয়েছি। তার মানে ব্ল্যাঙ্ক মাইনাস টেস্ট দিলে আমরা বুঝতে পারব কতটুকু আয়োডিন অ্যাবজর্ব হয়েছে। তারপরে এই 0.0127 কোথা থেকে এলো? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়োডিন হচ্ছে 127, অর্থাৎ অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট 2 দিয়ে গুণ হবে। তার মানে এটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে 127, অর্থাৎ 127। আর 1 ml 0.1 নর্মাল আয়োডিনটা হচ্ছে, আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাবো 0.0127 গ্রাম। তার মানে এই গ্রামটা অর্থাৎ আয়োডিনের এই অ্যামাউন্টটা 1 ml 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট সলিউশনের সাথে বিক্রিয়া করেছে, অর্থাৎ 1 নর্মাল 0.1 নর্মাল 1 ml 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল 0.0127 গ্রাম অফ আয়োডিন, এই ফ্যাক্টরটা। তার মানে 0.0127 এখান দিয়ে গুণ দিলে আমাদের যেটা হবে তত গ্রাম আসলে আয়োডিন এখানে রয়েছে। আর এখানে 100 কেন? কারণ আমাদের ফর্মুলা অনুযায়ী 100 গ্রাম ফ্যাটে কতটুকু আয়োডিন আসলে অ্যাবজর্ব করে সেটা আমাদের বের করতে হবে। আর 0.25 কেন? 0.25 কারণ আমরা 5 গ্রাম পার্সেন্ট ইউজ করেছি, তার মানে আমাদের 100 ml এর মধ্যে আমাদের অয়েল ছিল 100 ml এর মধ্যে আমাদের অয়েল ছিল 5 গ্রাম, রাইট, 5 গ্রাম। তার মানে আমরা সেখান থেকে নিয়েছি 5 ml, রাইট, আমরা সেখান থেকে 5 ml নিয়েছি। 5 ml নেওয়ার কারণে সেখানে আসলে ছিল কত? 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। 5 ইন্টু 5 ডিভাইডেড বাই যদি আমরা 100 দেই তাহলে আমরা পাবো 0.25। এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখব 0.25। এই 0.25 গ্রাম হচ্ছে আমরা নিয়েছি, এটা এখানে চলে এসেছে। ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের আয়োডিন নাম্বার বা আয়োডিন ভ্যালু।
তাহলে আমরা আয়োডিন ভ্যালু কীভাবে বের করতে হয় সেটি দেখলাম। এখন আমরা জেনে নিব প্রিন্সিপালটা আসলে এখানে কী ঘটনা ঘটেছিল। আমরা প্রথমে যে ফ্যাট বা অয়েলটা নিয়েছিলাম সেটা আনস্যাচুরেটেড ছিল, কারণ সেখানে ডাবল বন্ড আছে। সে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আমরা হেনাস সলিউশন ইউজ করেছি আয়োডিন এবং ব্রোমিন, আয়োডিন মনোব্রোমাইডের। সেই আয়োডিন এবং মনোব্রোমাইড অর্থাৎ আয়োডিন মনোব্রোমাইড এখানে এই ডাবল বন্ডের এখানে হ্যালোজিনেশন বিক্রিয়া করেছে, অর্থাৎ এখানে একটাতে আয়োডিন এসেছে এবং আরেকটা বন্ডে ব্রোমিন এসে দুটো বন্ডকে স্যাচুরেটেড করেছে, অর্থাৎ অ্যাবজর্ব হয়েছে এখানে। তারপরে আমরা যেহেতু বেশি পরিমাণে দিয়েছি, কিছু আয়োডিন মনোব্রোমাইড লেফট ওভার রয়ে গিয়েছে বিক্রিয়াতে। এই লেফট ওভার আয়োডিন মনোব্রোমাইডটা পরবর্তীতে আমরা 5 ml পটাশিয়াম আয়োডাইড দিয়েছি। পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে আয়োডিনকে লিবারেট করেছে এবং পটাশিয়াম ব্রোমাইড বিক্রিয়া করেছে। এই লিবারেল অর্থাৎ যেই আয়োডিনটা মুক্ত হয়েছে, এই আয়োডিনটা পরবর্তীতে আমরা আয়োডিনের সাথে স্টার্চ দিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে ব্লু কালার হয়েছে। কেন ব্লু কালার হয়েছে? কারণ স্টার্সে আমরা জানি যদি আয়োডিন দিই, আমরা আয়োডিন টেস্টে স্টার্সে দেখেছিলাম, স্টার্সে আয়োডিন যদি যোগ হয় তাহলে ব্লু কালার বা ব্ল্যাক ব্লু কালার হয়। এবং তারপরে আমরা টাইট্রেশনে সোডিয়াম থায়োসালফেট ইউজ করেছি 0.1 নর্মাল। তারপরে যখন সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে আমরা দেখলাম যে সেখানে সোডিয়াম টেট্রাথায়োরেট তৈরি করলো এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করেছে। অর্থাৎ এই আয়োডিনটা, ফ্রি যে আয়োডিনটা সেটি নিঃশেষ হয়েছে, অর্থাৎ সেটি শেষ হয়ে গিয়েছে। সেটি যখন শেষ হয়ে গিয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি করলো, তারপরে আসলে আমরা দেখলাম যে এখন আর স্টার্চটা ব্লু কালার দিচ্ছে না, এখন স্টার্চটা কালারলেস হয়ে যাচ্ছে, কারণ সেখানে কোনো ফ্রি আয়োডিন নেই। যেহেতু ফ্রি আয়োডিন নেই সেহেতু স্টার্চটা কালারলেস দিচ্ছে। তার মানে তখন আমরা বুঝবো যে আমাদের বিক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এটি আসলে ছিল আমাদের প্রিন্সিপাল। আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি প্রিন্সিপালটা, এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড যেটা আনস্যাচুরেটেড। এখানে আমরা হেনাস সলিউশন ইউজ করেছি আয়োডিন মনোব্রোমাইড। এই আয়োডিন মনোব্রোমাইডের আয়োডিন এবং ব্রোমিন হেনাস সলিউশন আমাদের ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ডাবল বন্ডের দুই পাশে এরা অ্যাবজর্ব করেছে আয়োডিন এবং ব্রোমিন, এবং তারপরে অ্যাক্সেস কিছু আয়োডিন মনোব্রোমাইড রয়ে গিয়েছে স্যাম্পলে। সেই অ্যাক্সেস আয়োডিন মনোব্রোমাইডটা আমরা পটাশিয়াম আয়োডাইড দিয়েছি 5 ml, তার সাথে বিক্রিয়া করে আয়োডিনকে রিলিজ করেছে। সেই রিলিজ করা আয়োডিন আমরা পরবর্তীতে যখন স্টার্স ইন্ডিকেটর দিয়েছি তখন ব্লু কালার হয়েছে, কারণ স্টার্সের সাথে আয়োডিন মিলে ব্লু কালার হয়। এবং তারপরে আমরা টাইট্রেশন যখন করি তখন আমাদের বুরেটে ছিল সোডিয়াম থায়োসালফেট। সেই বুরেটে সোডিয়াম থায়োসালফেট এবং আমাদের যেই পাত্রে আমরা যেখানে স্টার্স ইন্ডিকেটর দিয়েছিলাম সেখানে ব্লু হয়েছে, সে আয়োডিনের সাথে বিক্রিয়া করছে। আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োরেট তৈরি করলো এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করলো, অর্থাৎ আয়োডিনটা শেষ হয়ে গিয়েছে। যখন আয়োডিনটা শেষ হয়ে গিয়েছে তখন স্টার্সটা কালারলেস হয়ে গিয়েছে, অর্থাৎ সেই স্টার্স আর আয়োডিন না পেয়ে সে আর ব্লু কালার দেয়নি, সে তখন কালারলেস হয়ে যায়, অর্থাৎ আর কোনো ফ্রি আয়োডিন নেই। তার মানে আমার বিক্রিয়ার শেষ বিন্দু চলে এসেছে। তখন আমরা টাইট্রেশনের ভ্যালুটা আমরা নিয়ে নিব। এবার আমরা আলোচনা করব আসলে এই আয়োডিন নাম্বার বা আয়োডিন ভ্যালু সিগনিফিকেন্সি কেন এটা আসলে গুরুত্বপূর্ণ। প্রথমত এটা আসলে আমাদের মেজার করে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অর্থাৎ আয়োডিন ভ্যালু যদি বেশি হয় আমরা বুঝবো যে ওই ফ্যাটে বা ওই অয়েলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি ছিল। এবং এটা আমাদের নিউট্রিশনাল কোয়ালিটির সাথেও রিলেটেড, কারণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি হওয়া মানে সেখানে নিউট্রিশনাল কোয়ালিটিটা ভালো, অর্থাৎ সেই ফ্যাট বা অয়েল শরীরের জন্য অনেক উপকার করে, বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং অনেক ধরনের হেলথ বেনিফিট রয়েছে। আনস্যাচুরেটেডগুলো নিউট্রিশনালি বেনিফিশিয়াল, হার্ট ফ্রেন্ডলি, যেটা আমি বলেছি। তারপরে এটার সাহায্যে আসলে আমরা অয়েলকে ক্লাসিফাই করতে পারি। আয়োডিন ভ্যালুর মাধ্যমে আমরা অয়েলকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ড্রাইং অয়েল, সেমি ড্রাইং অয়েল, আর একটা হচ্ছে নন ড্রাইং অয়েল। কীভাবে করি আমি দেখানোর চেষ্টা করছি। যদি আয়োডিন ভ্যালু 130-এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে ড্রাইং অয়েল, এবং এই ড্রাইং অয়েলটা কিন্তু পেইন্টিংয়ে এবং বার্নিশে খুবই ইউজ করা হয়, বিশেষ করে প্রিন্টিং ইঙ্কে, তারপরে পেইন্টিংয়ে, ভার্নিশে
এই ড্রাই অয়েলসগুলো প্রচুর পরিমাণে ইউজ করা হয় এবং এদের সোর্স হচ্ছে লিনসিড অয়েল, টাং অয়েল অথবা ফিশ অয়েল। এগুলোর আয়োডিন ভ্যালু অনেক বেশি। আর যদি আয়োডিন ভ্যালু 90 থেকে 130-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলছি সেমি ড্রাইং অয়েল। যেমন উদাহরণ যদি দিতে পারি, আমরা মাস্টার্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল, এগুলো মূলত কুকিং অয়েল হিসেবে ইউজ করা হয়, অথবা ফার্মাসিটিতে অয়েন্টমেন্ট অথবা ক্রিম জাতীয় কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়। ফুড ইন্ডাস্ট্রিতেও ব্যাপকভাবে ইউজ করা হয় সেমি ড্রাইং অয়েলটা। আর নন ড্রাইং অয়েল এগুলো হচ্ছে 90-র নিচে, অর্থাৎ এরা কোনো হার্ড ফিল্ম তৈরি করে না। ড্রাইং অয়েলে কিন্তু একটা হার্ড ফিল্ম তৈরি করে, কিন্তু নন ড্রাইং অয়েলে এই ধরনের ফিল্ম তৈরি করতে পারে না, যেটা 90-এর নিচে আয়োডিন ভ্যালু। যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, পাম অয়েল, এগুলো সাধারণত এডিবল অয়েল হিসেবে ইউজ করা হয় বা ফার্মাসিউটিক্যাল ব্যবহার করা হয়, বা কসমেটিক্স বা স্কিন কেয়ারে এগুলো ইউজ করা হয় নন ড্রাইং অয়েলগুলো। এভাবে আমরা অয়েলকে আয়োডিন ভ্যালুর উপর বেস করে আমরা ড্রাইং অয়েল, সেমি ড্রাইং অয়েল বা নন ড্রাইং অয়েল, এই 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এবার আসি আয়োডিন নাম্বারের মাধ্যমে, আয়োডিন ভ্যালুর মাধ্যমে আমরা ফ্যাট বা অয়েলকে আইডেন্টিফাই করতে পারি এবং তার পিউরিটি টেস্ট করতে পারি, অর্থাৎ এখানে কোনো ভেজাল আছে কি না সেটা আমরা দেখতে পারি। যেমন আমি যদি দেখি সয়াবিন অয়েল ফর এক্সাম্পল, এটার আয়োডিন ভ্যালু হচ্ছে 137 থেকে 143। তার মানে আমার যদি এখানে কোনো অ্যাডাল্টারেশন হয়, অর্থাৎ কোনো ভেজাল হয়, ধরলাম আমি সেখানে বাটার ফ্যাট দিয়েছে, তাহলে আয়োডিন ভ্যালুটা কমে যাবে। আর যদি সেখানে লিনসিড অয়েল দেয় তাহলে আয়োডিন ভ্যালুটা বেড়ে যাবে। এভাবে আমরা আসলে এটার অ্যাডাল্টারেশন হয়েছে কিনা, অর্থাৎ এখানে ভেজাল হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। আরেকটা আমরা বুঝতে পারি আয়োডিন ভ্যালু দেখে, যদি আয়োডিন ভ্যালু 80 থেকে 90 থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পিনাট অয়েল। এভাবে আসলে আমরা ফ্যাট বা অয়েলকে আইডেন্টিফাই করতে পারি। অথবা যদি 170 থেকে 200 হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা লিনসিড অয়েল। এভাবে আমরা ফ্যাট বা অয়েলকে আইডেন্টিফাই করতে পারি আয়োডিন ভ্যালুর মাধ্যমে। এবার আরেকটা আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বুঝতে পারি আয়োডিন ভ্যালুর মাধ্যমে এটা অক্সিডেশন স্ট্যাবিলিটি কেমন। কারণ আমরা জানি আনস্যাচুরেটেড ফ্যাট যত আয়োডিন ভ্যালু যত বেশি হবে, এটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে। আর যখন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে, অর্থাৎ ডাবল বন্ড যখন বেশি থাকবে, তখন সেটা খুব সহজেই অক্সিডেশন হবে। অক্সিডেশন হয়ে সেই ডাবল বন্ডটা অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, তার মানে সেটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে, রেনসিড হয়ে যাবে, ভেঙে যাবে, এবং সেটা খুব দ্রুত অক্সিডাইজড হয়ে তার শেলফ লাইফটা লোয়ার হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারি। আর যেটার আয়োডিন ভ্যালুটা কম, তার মানে তার আনস্যাচুরেশনটা কম, অক্সিডেশনটা কম হবে, তার মানে এটা অক্সিডেশন দ্রুত হবে না, তার শেলফ লাইফটা লম্বা হবে। আমরা এইভাবে শেলফ লাইফ বুঝতে পারি। যেমন ধরি কোকোনাট অয়েল, এটা আয়োডিন ভ্যালু হচ্ছে 10 থেকে 12। এটা হচ্ছে মোস্টলি স্যাচুরেটেড, যেহেতু আয়োডিন ভ্যালু কম, তার মানে এটা স্ট্যাবল, এটা রেজিস্ট অক্সিডেশন, তার মানে এখানে অক্সিডেশন হবে না, যেহেতু ডাবল বন্ড নেই, ডাবল বন্ড কম, তার মানে এটা অক্সিডেশনটাও কম, তার মানে এটা লং শেলফ লাইফ। আর যদি লিনসিড অয়েল বা ফ্ল্যাক্সিড অয়েল যদি দেখি, যেটা আয়োডিন ভ্যালু হচ্ছে 170 থেকে 200, তার মানে এটা হাইলি পলি আনস্যাচুরেটেড, তার মানে এখানে আনস্যাচুরেশনটা বেশি হয়েছে, এবং এটার অক্সিডেটিভ স্ট্যাবিলিটিটা খুবই কম, অর্থাৎ এটা খুব দ্রুতই অক্সিডেশন হয়ে যাবে, যেহেতু ডাবল বন্ড বেশি, ফলে কুইকলি অক্সিডাইজড হবে। এই জন্য এটা শেলফ লাইফও কম হবে, এবং সেখানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে বা আমাদের ফ্রিজে রাখতে হবে। এই জন্য আমরা লিনসিড অয়েলকে বলি ফ্রিজে রাখার জন্য, যাতে অক্সিডেশনটা কম হয়। তাহলে এটা আমাদের অক্সিডেশন স্ট্যাবিলিটিটা নির্ণয় করার জন্য আয়োডিন ভ্যালু বড় একটা ভূমিকা রাখে। এবার আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিতে আয়োডিন ভ্যালু ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। কেন? কারণ প্রথমত এই অয়েলটা পেইন্টিংয়ের জন্য ইউজ করা হয়, কিনা বার্নিশের জন্য ইউজ করা যেতে পারে, অথবা সোপ ইন্ডাস্ট্রিতে। সোপ ইন্ডাস্ট্রিতে যদি হাই আয়োডিন ভ্যালু থাকে তাহলে এটা সফট সোপ হবে, এবং এটা খুব সহজে আসলে নষ্ট হয়ে যাবে, সফট সোপ হবে এবং সহজে অক্সিডেশন হবে, যেহেতু ডাবল বন্ডটা বেশি। আর ঠিক অপোজিটটা হচ্ছে, যখন আয়োডিন ভ্যালুটা কম থাকবে তাহলে সেটা খুব হার্ড সোপ হবে, এবং সেটা সহজেই ক্ষয়ে যাবে না, অর্থাৎ একটা দীর্ঘদিন ধরে থাকবে। কিন্তু এটা হার্ড সোপ আবার ত্বকের জন্য ভালো নয়, সেজন্য মিডিয়াম আয়োডিন ভ্যালুর ফ্যাটগুলো বা অয়েলগুলো ইউজ করা হয় সোপ ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ
সোপ ইন্ডাস্ট্রিতেও আয়োডিন ভ্যালু বড় একটা মেসেজ দিতে পারে। এবার আসি বায়োডিজেলের ক্ষেত্রে। বায়োডিজেলের ক্ষেত্রে আয়োডিন ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। কিভাবে সেটা? কারণ আয়োডিন ভ্যালু যদি বেশি হয় তার মানে সেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি তার মানে হচ্ছে সেখানে অক্সিডেশনের পরিমাণটাও বেশি, অর্থাৎ দ্রুত অক্সিডেশন হয়। আর দ্রুত অক্সিডেশনের কারণে বিভিন্ন ডিপোজিশন হয়। ডিপোজিট হওয়ার কারণে ইঞ্জিনের জন্য সেটা খুব হার্মফুল। এই জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড, যেমন ইইউ যদি আমরা, ইউরোপীয় ইউনিয়ন, তারা একটা ম্যাক্সিমাম আয়োডিন ভ্যালু রেঞ্জ দিয়েছে 120 গ্রাম আয়োডিন পার 100। তার মানে 100 বেশির আয়োডিন ভ্যালু ইঞ্জিনে ইউজ করা যাবে না। আয়োডিন ভ্যালুর বায়োডিজেল বা ফ্যাট বা অয়েল ইউজ করা যাবে না। এভাবে আয়োডিন ভ্যালু আমাদেরকে বড় একটা ইনফরমেশন দেয় বায়োডিজেল ইন্ডাস্ট্রির জন্য। তারপরে যদি আমরা আসি হাইড্রোজিনেশন অফ ফ্যাট অর অয়েল। হাইড্রোজিনেশন অফ ফ্যাট ও অয়েলে আয়োডিন ভ্যালু একটা বড় মেসেজ দিতে পারে। হাইড্রোজিনেশনটা কি আসলে? হাইড্রোজিনেশনটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনটাকে অ্যাড করানো। এটা সাধারণত নিকেল বা ক্রোমিয়ামের উপস্থিতিতে এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হাইড্রোজেনটাকে অ্যাড করা হয়। কেন আসলে এটা করা হয়? কারণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো আগেই বলেছি এগুলো অক্সিডেশন খুব দ্রুত হয়ে যায়, এই জন্য এদের শেলফ লাইফটা খুবই কম। আর এই জন্য শেলফ লাইফ বাড়ানোর জন্য এদেরকে আনস্যাচুরেটেডগুলোকে স্যাচুরেটেড করে ফেলা হয় হাইড্রোজেন দিয়ে, অথবা পার্শিয়ালি স্যাচুরেটেড করা হয় পার্শিয়ালি হাইড্রোজেনেশন করে। তাহলে কী হবে? শেলফ লাইফটা লম্বা হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি লিকুইড ভেজিটেবল অয়েলকে হাইড্রোজেনেটেড করে সেমি সলিড করা হয় মার্গারিন তৈরি করে। এতে কী হয়? শেলফ লাইফটা বেড়ে যায়। তারপরে এই হাইড্রোজেনেশন ইন্ডাস্ট্রিতে আয়োডিন ভ্যালুটা আসলে কী মেসেজ দেয়? আয়োডিন ভ্যালু মেসেজ দেয়, প্রথম মেসেজ দেয় এটা অক্সিডেটিভ স্ট্যাবিলিটিটা কেমন, অর্থাৎ আয়োডিন ভ্যালু যদি বেশি হয় তার মানে এটার হাইড্রোজেনেশন করার জন্য এটা খুব বেশি প্রোন টু অক্সিডেশন, খুব দ্রুত অক্সিডেশন হবে, যেটা আগেই বলেছি। আর যদি আয়োডিন ভ্যালু কম হয় তার মানে এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম, তার মানে এটা সহজেই অক্সিডেশন হবে না। এই ধরনের একটা প্রেডিকশন আমাদেরকে দিতে পারে। তারপরে হাইড্রোজেনেশনের কন্ট্রোলটা আমরা করতে পারি, অর্থাৎ আসলে আয়োডিন ভ্যালু এটা একটা আগেই একটা মিটার, এটা যে আমার কি পরিমাণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, তার মানে আমার কি পরিমাণ হাইড্রোজেন সেখানে আমার দিতে হবে, এবং সেটা দিলে সেটা আমরা যদি এটাকে মিডিয়াম করি, অর্থাৎ সফট করতে চাই, অর্থাৎ লিকুইডটাকে আমরা সফট করব, পার্শিয়ালি করব, তাহলে আমরা কতটুকু দিব। যদি আমরা হার্ড করতে চাই, অর্থাৎ টোটাল আনস্যাচুরেটেডটাকে আমি হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড করে ফেলবো, এটাকে হার্ড করে ফেলবো, তাহলে আমাকে কী পরিমাণ হাইড্রোজেন ইউজ করতে হবে সেই সম্পর্কে আমরা একটা তথ্য পাই, অর্থাৎ এটাকে কন্ট্রোল করতে পারি হাইড্রোজেনেশনটাকে। এটা উদাহরণ দিচ্ছি, আমার হায়ার আয়োডিন ভ্যালু যদি থাকে আমি বুঝবো যে এটা মোর আনস্যাচুরেশন এখানে বেশি, অর্থাৎ এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি, এখানে আমার বেশি পরিমাণ হাইড্রোজেনেশন প্রয়োজন হবে। এটাকে যদি আমি পার্শিয়ালি বা আমি যদি ফুললি হাইড্রোজেনেটেড করতে চাই, এই একটা মেসেজ আমি পেলাম। যেমন আমি ধরলাম সয়াবিনের ক্ষেত্রে এটার আয়োডিন ভ্যালু হচ্ছে 130, তার মানে এটাকে যদি আমি পার্শিয়ালি হাইড্রোজেনেটেড করি তাহলে আমি এটাকে 80 থেকে 90 আয়োডিন ভ্যালুর মধ্যে আনতে হবে। তার মানে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড হবে যদি 80 থেকে 90 আয়োডিন ভ্যালু হয়। তারপর আমার ফুললি হাইড্রোজেনেটেড হবে যেটা আয়োডিন ভ্যালু 10-এর নিচে নেমে যাবে, অর্থাৎ সেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ একেবারে কমে যাবে, কারণ সেখানে হাইড্রোজেন দিয়ে ডাবল বন্ডগুলোকে স্যাচুরেটেড করে ফেলা হবে। এই ধরনের মেসেজগুলো আমরা পাই আয়োডিন ভ্যালুর মাধ্যমে হাইড্রোজেনেশন ইন্ডাস্ট্রিগুলোতে। এবার ফার্মাসিউটিক কোম্পানিগুলোতেও এই আয়োডিন ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আয়োডিন ভ্যালুর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে ফার্মেসির কোন ফ্যাটি অ্যাসিডগুলো অয়েন্টমেন্ট হিসেবে ইউজ করা যায়, কোনগুলো ক্রিম হিসেবে, কোনগুলো ড্রাগ ফর্মুলেশনে একটা বড় ধরনের মেসেজ দেয় ফার্মাসিউটি ইন্ডাস্ট্রিগুলোতে। এবার আমরা সামারিতে চলে আসি। প্রথমে হ্যালোজিনেশন অফ ফ্যাট আর অয়েলটা কী আসলে? হ্যালোজিনেশন অফ ফ্যাট বা অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যখন হ্যালোজেন অ্যাটাচড হয় ডাবল বন্ডে হ্যালোজেন অ্যাবজর্ব হয় যখন, সেটাকে আমরা হ্যালোজিনেশন বলছি। এবার আয়োডিন নাম্বার কি? আয়োডিন নাম্বার হচ্ছে গ্রাম অফ আয়োডিন অ্যাবজর্ব বাই 100 গ্রাম অফ ফ্যাট, অর্থাৎ 100 গ্রাম ফ্যাট বা অয়েলে যত গ্রাম আয়োডিন অ্যাবজর্ব হয় সেই সংখ্যাটাকে আমরা আয়োডিন নাম্বার বলছি। এবার আসি
কি কি মেথডগুলো আমরা ইউজ করি আয়োডিন ভ্যালু ডিটারমিনেশনের জন্য? আমরা ভিজ মেথড ইউজ করি, হেনাস মেথড ইউজ করি, আমরা পাইরিডিন ব্রোমাইড মেথড ইউজ করতে পারি, আমরা কাউফম্যান মেথড ইউজ করতে পারি। তবে আজকে আমরা যে মেথডটির মাধ্যমে আয়োডিন ভ্যালু ডিটারমিনেশন করেছি সেটা ছিল হেনাস মেথড। তারপর আমাদের প্রসিডিউরে যদি আমরা যাই, আমরা প্রথমে 5 ml অয়েল নিয়েছিলাম, যেটা আসলে 5 গ্রাম পার্সেন্ট ছিল, আসলে 5 গ্রাম পার্সেন্ট ইন কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ 100 ml কার্বন টেট্রাক্লোরাইডে 5 গ্রাম অয়েল ছিল। তারপর সেখান থেকে আমরা 5 ml অয়েল নিয়েছি এবং সেখানে আমরা 10 ml হেনা সলিউশন নিয়েছি। তারপরে আমরা আধা ঘন্টা ধরে রেখে দিয়েছি আনটাচড অবস্থায়। তারপরে আমরা সেখানে 5 ml পটাশিয়াম আয়োডাইড দিয়েছি। তারপরে 25 ml আমরা পানি দিয়েছি এবং 4 থেকে 5 ড্রপ স্টার্চ দিয়েছি। স্টার্চ দেওয়ার পরে সেখানে কালারটা ব্লু হয়েছিল। তারপরে আমরা টাইট্রেট করেছি, আমাদের বুয়েটে ছিল 0.1 নর্মাল সোডিয়াম থায়োসালফেট, এবং বুয়েট থেকে যখন আমরা টাইট্রেশনটা সম্পন্ন করি তখন ব্লু ব্ল্যাক কালারটা কালারলেস হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে আমাদের টাইট্রেশন কমপ্লিট হয়েছে, আমরা ডেটাটা নিয়ে যাই, ক্যালকুলেশন করি। এখন এই আয়োডিন ভ্যালু সিগনিফিকেন্সটা কী? আমরা এটার সাহায্যে বুঝতে পারি ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অর্থাৎ কী পরিমাণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই অয়েল বা ফ্যাটে আছে সেটা আমরা বুঝতে পারি। আমরা একটা নিউট্রিশনাল কোয়ালিটি বুঝতে পারি, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকলে আমরা বুঝতে পারি এটা নিউট্রিশনালি ভালো। আমরা অয়েলকে ক্লাসিফাই করতে পারি ড্রাই, সেমি ড্রাই অথবা নন ড্রাইং অয়েল হিসেবে। তারপর আমরা আইডেন্টিফাই করতে পারি এবং পিউরিটি টেস্ট করতে পারি। আমরা ইন্ডিকেট করতে পারি অক্সিডেশন স্ট্যাবিলিটি। আয়োডিন ভ্যালু যদি বেশি হয় তার মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি, তার মানে অক্সিডেশন বেশি হবে, তার মানে সেটার অক্সিডেশন স্ট্যাবিলিটিটা কম আসলে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে, সোপ ইন্ডাস্ট্রি, বায়োডিজেল ইন্ডাস্ট্রিগুলোতে আয়োডিন ভ্যালু একটা বড় মেসেজ